বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুকাল। টঙ্গীর ময়দানে আসছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মেট্রো রেলে উত্তরা থেকে যাত্রা শুরুর পর প্রসব বেদনা। আগারগাঁও স্টেশনের ফার্স্ট এড সেন্টারে নবজাতকের জন্ম। সুস্থ আছে মা ও শিশু। বান্দরবানের দুর্গম পাহাড়ে হিন্দাল সার্কিয়ার ক্যাম্পের সন্ধান। র্যাবের জালে আরও ৫ জঙ্গি। প্রশিক্ষণ দিচ্ছিল পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন। উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে শিখছেন মাদক তৈরির ফর্মুলা। আইস এলএসডিতে ঝুঁকছে তরুণরা। জড়াচ্ছে কারবারেও, বিক্রি করছে বিভিন্ন পার্টিতে। এবং বছরের পর বছর ঘুরেও মিলছে না অবসর সুবিধার টাকা। ৩৫,০০০ শিক্ষকের মানবেতর জীবন। তহবিল ঘাটতির দাবি কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের সন্তান জন্ম দিয়েছেন এক নারী। সকালে পুত্র সন্তানের জন্ম দেন সোনিয়া রানী রায়। সোনিয়া ও সুকান্ত দম্পতি মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের উদ্দেশ্যে উত্তরা থেকে যাত্রা শুরু করেন। প্রসব বেদনা হলে ওই নারীকে আগারগাঁও স্টেশনের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে সন্তান জন্ম দেন সোনিয়া। পরে ওই নারী ও নবজাতককে আগারগাঁও একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান সুস্থ আছেন মা ও শিশু। এই মুহূর্তে মেট্রো রেলের আগারগাঁও স্টেশন এলাকায় আছেন রিপোর্টার সাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আজকে এই মেট্রো রেলে এসে। কারণ যে যাত্রী পরিবহনের জন্য উত্তরা এবং আগারগাঁও যে স্টেশনে এসে পৌঁছায় এই যে গাড়িগুলো, সেখানে আজকে ছিলেন একজন ব্যতিক্রমী যাত্রী। অর্থাৎ যেই যাত্রী 8টা 38-এর দিকে তিনি আসলে এই আগারগাঁও স্টেশনে এসে পৌঁছান এবং পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়েন লিফটের মধ্যে। পরে এখানকার যারা স্কাউট আছেন, যারা এখানকার যারা দায়িত্বে রয়েছেন, তারা তার সুস্থতার জন্য তাকে দ্রুত এখানকার যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেই চিকিৎসা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসে। দেখতে পাচ্ছেন সেই পথটি এখন দেখানো হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কারণ এখানে যারা স্কাউটরা আছেন তাদের মধ্যে কিন্তু আজকে একটু বেশি উত্তেজনা কাজ করছে। কারণ যে ঘটনাটি ঘটলো, তারা সকাল সকাল যে ঘটনাটির সম্মুখীন হলেন, নতুন একজনকে পৃথিবীতে আনা আসলে তারা দেখেছেন সরাসরি। এবং এই যে পুরো জটিল যে প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া এবং সবচেয়ে বড় কথা যে এই যে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তারা যখন সম্মুখীন হয়েছিলেন তখন কিন্তু তারা খুব দায়িত্বের সঙ্গে তাদের দায়িত্বগুলো পালন করতে পেরেছিলেন। তাদের মুখ থেকে হাসি সরছে না, কারণ তারা আসলে একটি বড় কাজ করে ফেলেছেন আজকে এই সকালবেলায়। যে নতুন শিশু পৃথিবীতে এসেছে, সেই শিশু এবং তার জন্মদাত্রী মা দুজনই সুস্থ আছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এখান থেকে তাদেরকে ধানমন্ডির রেনেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা খুশি মেট্রো রেলের এই যে প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা এবং স্কাউটদের যে কর্মদক্ষতা, তাতে আসলে তারা আজকে তারা একজনের প্রাণ বাঁচিয়েছেন এবং একটি নতুন শিশুর জন্ম দিতে যে তারা প্রাথমিকভাবে যে দায়িত্বগুলো পালন করেছেন, তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আসলে তার স্কাউটদের যেমন ধন্যবাদ দিয়েছেন, তেমন নতুন শিশু এবং মায়ের সুস্থতা তারা কামনা করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে নতুন সেই শিশুটিকে দেখতে ধানমন্ডির রেনেসা হাসপাতালে যাবেন কিছুক্ষণের মধ্যে। হয়তো সেখানে চলে গেলে যখন তারা আবার এই মেট্রো রেল কর্তৃপক্ষ সেই যাত্রীর খোঁজ খবর নিতে যাবেন, সেই খবরও আমরা আসলে তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেট্রো রেলের আগারগাঁও স্টেশন এলাকা থেকে। কাল শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমা। এরই মধ্যে দেশি বিদেশি মুসল্লিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীরের 160 একর ময়দান। নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর ধারণা করা হচ্ছে এবারের ইজতেমায় সবচেয়ে বেশি সংখ্যক মুসল্লি অংশ নেবেন। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিশ্বের অন্তত 100টি দেশ থেকে 25,000 বিদেশি মেহমান অংশ নিচ্ছেন এবারের ইজতেমায়।
বিদেশি মুসল্লিদের জন্য 5টি আন্তর্জাতিক নিবাসও তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় 7,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি। এই মুহূর্তে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। পুরোপুরি সম্পূর্ণ রয়েছে। আমরা যদি বলি যে 160 একরের যে এলাকা, সেই এলাকা কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ রয়েছে মূলত পদভারে মুসল্লিদের। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু আসলে মানুষজন তো এসেছিলেন। আমরা যতদূর জানি যে গত কয়েকদিন থেকে আসলে এখানে সকল জেলা থেকে কিন্তু মুসল্লিরা আসলে হাজির হয়েছেন। এবং সেটি ছাড়াও আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে কিন্তু সব ধরনের পরিবহন তারা কিন্তু আসছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছে টঙ্গীর তুরাগ তীরে। আমরা জানি যে আগামীকাল যে ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে যে এবারের ইজতেমা শুরু হচ্ছে, সেটি কিন্তু 15 তারিখে মূলত শেষ হবে। এবং এরপরে যে দ্বিতীয় ইজতেমা রয়েছে বা দ্বিতীয় যে পর্ব রয়েছে, সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে 20 তারিখে। আমরা দেখেছি সকাল থেকে যে ঘন কুয়াশা ছিল, সেই ঘন কুয়াশা কিন্তু এবং শীত উপেক্ষা কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে টঙ্গীর তুরাগ তীর রয়েছে সেখানে। এবং এই টঙ্গীর তুরাগ তীরে কিন্তু এবার যেহেতু করোনার কারণে গত দুবার কিন্তু এই ইজতেমাটি অনুষ্ঠিত হয়নি, এবং যে কারণে এই 2 বছর পরে যেহেতু এটি হচ্ছে, সে কারণে কিন্তু মুসল্লিরা বলছেন তারা চান যে এই যে ইজতেমা সেখানে সামিল হতে। এবং সে কারণে আমরা দেখছি অন্যান্য সকল বারের তুলনায় কিন্তু এবারের যে জমায়েত সেটা কিন্তু অনেক বেশি রয়েছে। এবং টঙ্গীর যে 160 একর এলাকা রয়েছে, সেটা কিন্তু পুরোটাই সামিয়ানা টাঙানো হয়েছে। এবং সেটি ছাড়াও পুরো এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এই যে টঙ্গীর যে 160 একর এলাকা তুরাগ তীর, এই ইজতেমার ময়দান ঘিরে যে সড়কগুলো রয়েছে, এই সড়কে কিন্তু আসলে অজস্র যানবাহন রয়েছে। এবং এই যানবাহনের কারণে কিন্তু এক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই যে টঙ্গীর ইজতেমা ময়দানে আসা যে মুসল্লিরা রয়েছেন সবাইকেই। এবং গত কয়েকদিন তো বটেই, এবং আমরা দেখেছি যে গেল রাত থেকে আসলে টঙ্গীর তুরাগ তীরের এই যে পুরো প্রান্তর রয়েছে, পুরো প্রান্তটা কিন্তু আসলে লাখ লাখ মুসলিম পদভারে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। এবং সেটি ছাড়াও শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও কিন্তু বিশ্বের প্রায় 100টি কিন্তু দেশ থেকে আসলে সেখানে জড়ো হয়েছেন প্রায় 25,000 মুসল্লি। এবং বিদেশি যে মেহমানরা রয়েছেন ওনাদের জন্য কিন্তু আসলে প্রায় 5টি কিন্তু অস্থায়ী যে থাকার জায়গা, সেটা কিন্তু আসলে তৈরি করা হয়েছে। আগামী কালকে ফজরের নামাজের পরে যে ইজতেমা শুরু হচ্ছে, সেই ইজতেমা কিন্তু 3 দিন চলার পর 15 তারিখে কিন্তু আখেরি মোনাজাত সম্পন্ন হবে। এবং তারপরেই যে 20 তারিখের রয়েছে এই ইজতেমার দ্বিতীয় পর্ব, সেটি কিন্তু শুরু হবে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু মাওলানা জুবায়ের যারা অনুসারী রয়েছেন, তারা যদি এই পর্বে অংশগ্রহণ করবেন, তো সেই কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে হাজার হাজার কিন্তু মুসল্লি কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই ইজতেমা প্রাঙ্গণ রয়েছে, ওখানে কিন্তু জড়ো হয়েছেন। তো সব মিলে বলা চলে যে আয়োজন কিন্তু সম্পন্ন রয়েছে। আগামীকাল সকালের জন্য অপেক্ষা। আগামীকাল সকাল থেকে মূলত আমবয়ানের মধ্যে কিন্তু সেটি আসলে শুরু হচ্ছে। এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী থেকে। সময় সংবাদে আরো থাকছে। ভোলায় নাম মিল থাকার সুযোগে মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি, ভাতাভোগ সহ কোটায় 3 সন্তানের চাকরি, তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ। বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জঙ্গি সংগঠনটির 12 জন সহ 15 জনকে গ্রেফতার করা হলো। র্যাব জানায় 4 মাস ধরে চলা অভিযানে সবশেষ থানচি ও রোয়াংছড়ির দুর্গম পাহাড়ে একটি ক্যাম্পের সন্ধান অভিযান চালিয়ে 5 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন স্থান থেকে এসে গহীন পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছিল। পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। এর আগে 21 অক্টোবর বিপুল অস্ত্র ও গোলা বারুদ সহ 7 জঙ্গি এবং কুকিচিনের 3 সদস্যকে গ্রেফতার করে র্যাব। আইস, এলএসডি, ডিওবি কিংবা কেটামিনের মতো সিনথেটিক ড্রাগসে ঝুঁকছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর সন্তানরা। এসব মাদক সেবনের পাশাপাশি তারা জড়িয়ে যাচ্ছে কারবারেও। সরবরাহ করা হচ্ছে রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন পার্টিতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এসব তরুণদের অধিকাংশই উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে রপ্ত করছে মাদক তৈরির ফর্মুলা। Who I am, I'm making a new plan.
rearranging my life and I won't let সুব্রত বাইনের সহযোগী ভাইস্তা রাসেলের সঙ্গে পরিচয় হয় ইডেন ডি সিলভার। রাসেল এবং তার স্ত্রী রাজধানীর গুলশান বনানী এলাকায় আইস সরবরাহকারী। রুবায়েত আলী উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ালেখার জন্য গিয়েছিলেন যুক্তরাজ্যে। 2011 সালে দেশে ফিরে জড়িয়ে পড়েন মাদক কারবারে। আইস, ইয়াবা সহ বিভিন্ন অপ্রচলিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের আগস্টে তাকে গ্রেফতার করে ডিএনসি। 8 ডিসেম্বর গ্রেফতার করা হয় দ্বিতীয়বারের মতো। মহিমুনুল ইসলাম ইভানও এই চক্রের আরেক সদস্য, গ্রেফতার হয় আগস্টে। গত বছরের 7 থেকে 9 ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে 6 জনকে, এর আগে আরও 2 জনকে। এই 8 জনের সবাই বয়সে তরুণ, সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি যে এই সিনথেটিক ড্রাগগুলো আমাদের এই যে বিশেষ করে অভিজাত এলাকা যেটাকে বলি আমরা গুলশান বনানী, এখানে এগুলো খুব পপুলার হচ্ছে। যখনই একটা চক্রকে একজনকে গ্রেপ্তার করি তখন আমরা চেষ্টা করি যে ওই নেটওয়ার্কের সবাইকে গ্রেপ্তার করার জন্য। ডিএনসির প্রধান রসায়নবিদ বলছেন, ধনাঢ্য পরিবারের এসব সন্তানরা মাদক সেবন ও ব্যবসায়ের চক্র তৈরি করেছেন। এটি নিয়ন্ত্রণ করা না গেলে একসময় এই কাতারে শামিল হবে সব শ্রেণীর মাদক সেবীরা। পৃথিবীতে যত লোক ন্যাচারাল ড্রাগ খেয়ে মারা গেছে তার 1000 গুণ বেশি লোক আছে এই সিনথেটিক ড্রাগ খেয়ে মারা গেছে। যেহেতু এই সিনথেটিক ড্রাগ খুব কস্টলি, তারা তখন ওই কি ছোট ছোট ব্যবসায় হয়ে যায়। 10 জনের কাছে বিক্রি করলে তো 2 জনের লাভ হলে এইভাবে খাওয়া শুরু করে। তা সিনথেটিক ড্রাগের ক্ষতিকর, তারা অবধারিত মৃত্যু। দেশে 2021 সালের অক্টোবরে প্রথমবারের মতো ডিউবি নামে একটি নতুন মাদকের চালান ধরা পড়ে খুলনায়, যা বিটকয়েনের মাধ্যমে ডার্ক ওয়েবে পোল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও অবসর সুবিধার টাকা তুলতে পারছেন না 35,000-এরও বেশি শিক্ষক। জীবন সায়ান্নে এসে নিজেদের চাঁদার টাকায় জমানো এই অবসর সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। জরুরি চিকিৎসাটুকুও করাতে পারছেন না, ধুকে ধুকে মারাও গেছেন অনেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড বলছে, সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন 3,500 কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। দিনাজপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল বাশার মোহাম্মদ আব্দুল মোমেন হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জবুথবু হয়ে এসেছেন রাজধানীর পলাশীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডে। বয়স 70 ছুঁই ছুঁই। অবসর সুবিধা না পাওয়ায় 5 বছর ধরে টাকার অভাবে বন্ধ নিজের ও স্ত্রীর চিকিৎসা। এই অবসর টাকাটা যখনই আমি যদি স্বল্প সময়ের মধ্যে পাইতাম তাহলে আমি উপকৃত হইতাম, আমার সংসার উপকৃত হইতো, চিকিৎসা করতে পারতাম। আমার স্ত্রী অসুবিধায় ভুগিতেছে। শুধু মোমেনই নন, প্রতিদিন সারা দেশ থেকে অবসর ভাতার খোঁজে কয়েকশো শিক্ষক আসেন। বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলে না সমাধান। মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত এসব শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, অনেকেই পাড়ি জমিয়েছেন পরপারেও। উনি ক্যান্সার আক্রান্ত ছিল, তখনকার সময় যদি আমরা টাকাটা পাইতাম, যতটুকু টাকাটা পাইতাম, তখন আমার আব্বার চিকিৎসা ক্ষেত্রে খুব অনেক বড় উপকার আসতো। ওনার তো রিটায়ার্ড করছে, এখন তো ওনার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। পরিবারের এমন অবস্থা যে আবার চিকিৎসা তো দূরের কথা, আমাদের তো খরচে এখন সে দিতে পারে না। বোর্ডের ফান্ডে শিক্ষকদের প্রদত্ত চাঁদা দিয়ে প্রতি মাসে জমাকৃত আবেদনের অর্ধেক নিষ্পত্তি করতেই হিমশিম খেতে হয়। তাই বিশেষ অনুদান ছাড়া কোনোভাবেই এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয় বলে দাবি বোর্ডের। 65 লাখ টাকার মতো আমরা পাই, কিন্তু আমাদের শিক্ষকদের প্রতি মাসে যে পরিমাণ ডিমান্ড আসে 105 কোটি টাকা দরকার হয়, তাহলে সেই টাকাটা তো আমাদের গ্যাপ পড়ে। 35,000 আবেদন একসাথে নিষ্পত্তি করতে গেলে 3,500 কোটি টাকার প্রয়োজন। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি অবসর নামে নতুন অ্যাপ চালু করেছে অবসর সুবিধা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোলায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে সরকারি ভাতা উত্তোলন ও 3 ছেলেকে মুক্তিযোদ্ধা কোটার সরকারি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রুহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ না করেও নিজের নামের সাথে মিল থাকা অপর এক মুক্তিযোদ্ধার সনদ জাল করে অনৈতিক সুবিধা নেন তিনি। এজন্য নিজের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করেছেন। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ।
ভোলার দৌলত খান উপজেলার চর লামচিপাতা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা রুস্তম আলী কাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সনদ সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন কাগজপত্র জাল করার অভিযোগ উঠেছে সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামের মৃত সালামত কাজীর ছেলে রুহুল আমিন কাজীর বিরুদ্ধে। প্রকৃত মুক্তিযোদ্ধা রুহুল আমিনের লাল মুক্তিবার্তার নম্বর ও সনদ জাল করে 2013 সাল থেকে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা সহ সরকারি সকল সুবিধা ভোগ করছেন অভিযুক্ত রুহুল আমিন। শুধু ভাতা উত্তোলনই নয়, জাল কাগজপত্র তৈরির মাধ্যমে তার 3 ছেলে সরকারি চাকরি পেয়েছেন। এ বিষয়ে আসল রুহুল আমিন জেলা প্রশাসক ও পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন করলে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধের সাথে সম্পৃক্ততা তার মোটেও নেই। সে শুধুমাত্র আমার বাবার নাম, আমার অন্যান্য সবকিছু ট্যাম্পারিং করে তার সন্তানদের চাকরি দেয় এবং মুক্তিযোদ্ধা ভাতা এগুলো সে উত্তোলন করে আসছে। এদিকে অভিযুক্ত রুহুল আমিন মুক্তিযুদ্ধে অংশ নেননি বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। মুক্তিযুদ্ধ হইতে একটু ডুব বসাইতে মুক্তিযুদ্ধ হইব করতেন, এটা আসিল না তো। আমার আম্মার কাছে জানছি যে হ্যাঁ এই সময় যুদ্ধ করে নাই। আর জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটির কাছে এনআইডি টেম্পারিং এর কথা স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত রুহুল আমিন। আর মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য কাগজপত্রের পরিবর্তে 4 জন সাক্ষী হাজিরের সুযোগ চান তিনি। ইতোমধ্যে অভিযুক্ত রুহুল আমিনের সরকারি সম্মানী ভাতা বন্ধ করা হয়েছে বলে জানান সমাজসেবা কর্মকর্তা। সরকারের যে টাকা উনি অবৈধভাবে উত্তোলন করেছেন সেই বিষয়ে টাকা রিকভারির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। শুনানি আছে সামনে, দুই পক্ষ আসলে তখন আমরা যে তথ্য পাবো সেই অনুযায়ী আমরা প্রতিবেদন দাখিল করব। ভাতা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এবং আমরা তদন্ত সাপেক্ষে তদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় অভিযুক্ত রুহুল আমিনের ছেলে আলী আকবর জেলা প্রশাসনে অফিস সহকারী এবং আলী আসগর ও মিজানুর রহমান পুলিশে কর্মরত আছেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার সময়সীমা বাড়ানোয় খুশি প্রবাসীরা। দালালদের কারণে প্রতারিত বেশিরভাগ শ্রমিক, দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান। শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরের বেশিরভাগ জেলায় তাপমাত্রা 10-এর নিচে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিস্তারিত রিপোর্টে। মৃদু থেকে মাঝারিতে রূপ নিয়েছে শৈত্যপ্রবাহ, বাড়িয়ে দিয়েছে মানুষের দুর্ভোগ। ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা। প্রচণ্ড ঠান্ডায় ঘর ছেড়ে বাইরে বেরোনোই দায়। তীব্র শীতে তাপমাত্রার পারদ নেমেছে 6.3 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থা আরও 2-3 দিন থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়াবিদ। তাপমাত্রা 10 থেকে 6 ডিগ্রিতে ওঠানামা করছে। উত্তরীয় হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। গত 2 সপ্তাহ ধরেই যশোরের তাপমাত্রাও নিম্নমুখী। রাতভর কুয়াশা ঝরে ক্ষতি হচ্ছে ধানের বীজতলার। কষ্টে বোনা ফসল নিয়ে লোকসানে চাষিরা। হাত আমরা বয়স হয়ে যাচ্ছে, আমরা কাজ করতে পারতেন না। কুয়াশার কারণে আমাদের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ঝিনাইদহে পূর্ব আকাশে সূর্য উঁকি দিলেও নেই প্রখরতা। কনকনে বাতাস উপেক্ষা করে স্কুলে যাচ্ছেন শিক্ষার্থীরা। প্রচুর শীত, এখন তো স্কুলে যেতেই হবে যেহেতু স্কুল খোলা। এই শীতের ভিতর আসতে হচ্ছে পড়াশোনা করতে, কারণ সামনে এসএসসি এক্সাম আছে। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে মানিকগঞ্জের জনজীবন। পদ্মা যমুনার শীতল পানিতে হাত পা জমে যাওয়ায় জাল ফেলতে পারছেন না জেলেরা। শীতের ভিতরে মাছ ধরতে পারতেছে না, কোনো কাজ কাম করতে পারতেছে না। জেলেরা নৌকা চালাতে পারতেছে না কুয়াশার জন্য, পারে এসে বাইজা পড়তেছে। এছাড়া পঞ্চগড়, নীলফামারী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় অনেক বেলা পর্যন্ত থাকছে সন্ধ্যার আবহ। কাজে যেতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়ী আদালতে গত 1 সপ্তাহ ধরে বন্ধ বিচারিক কার্যক্রম। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার বিচারপ্রার্থী। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছে তার কাছে।
তো এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক আদালতের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ আছে। আপনাকে জানিয়ে রাখি, গত বছরের 1 ডিসেম্বর আদালত যখন বন্ধ হয়ে যাচ্ছিল 1 মাসের জন্য, বাৎসরিক যে বছরে এক মাস বন্ধ থাকে, সেই ডিসেম্বর মাসে কিন্তু বন্ধ হওয়ার আগ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির 3 সদস্য 3টি মামলা নিয়ে জেলা জজ আদালতের যে নারী শিশু বিচার বিভাগের যে ট্রাইব্যুনাল 1-এর যে বিচারক আছেন সেই বিচারকের কাছে যান, কিন্তু ওই বিচারক 3টি মামলা নিতে অপারগতা প্রকাশ করেন। তারপরে কিন্তু বাদানুবাদে লিপ্ত হয় আইনজীবীরা। এর অল্প কিছুক্ষণ পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এসে আইনজীবীদের পক্ষ নিয়ে বিচারকের কাছে মামলা 3টি গ্রহণের জন্য আর্জি জানান, কিন্তু বিচারক আইনি জটিলতার কারণ দেখিয়ে সেটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। সেই থেকে কিন্তু ঘটনার সূত্রপাত হয়। আপনাকে জানিয়ে রাখি, গত বছরের 26 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বৈঠক করে নারী শিশু বিচার বিভাগের ট্রাইব্যুনাল 1-এর যে বিচারক মোহাম্মদ ফারুক, তার আদালত কিন্তু তারা বয়কটের সিদ্ধান্ত নেন। তেমনিভাবে চলতি বছরের শুরুতে কিন্তু প্রথম 1 জানুয়ারি যখন আদালত খুলে, তখন নারী শিশু ট্রাইব্যুনালের 1-এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ যথারীতি তার এজলাসে তিনি দায়িত্ব পালন করছিলেন। তখন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কয়েকজন নেতৃবৃন্দ সেখানে যান, গিয়ে তাকে এজলাস থেকে নেমে যাওয়ার কথা বলেন। এই সংক্রান্ত একটি ভিডিও তর্ক বিতর্কে যে একটি ভিডিও সামনে আসার পর কিন্তু এই নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত হয় এবং ভিডিওটি সামনে আসার পর আদালতের যে বিচারকদের সাথে যে আইনজীবীদের যে তর্ক বিতর্ক সেটি কিন্তু সামনে আসে। সেটি সামনে আসার পরে কিন্তু আদালতের পক্ষে বিপক্ষে কিন্তু বিচার বিভাগের কর্মচারীরা 4 জানুয়ারি আদালতের তালা ঝুলিয়ে কিন্তু তারা বিচার বিভাগের কার্যক্রম বন্ধ রাখেন। তেমনিভাবে এই ঘটনার জের ধরে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এই ঘটনার জন্য জেলা জজ এবং নারী শিশু ট্রাইব্যুনাল বিচারককে দায়ী করে তাদের অপসারণ দাবি করে তারা এই 5 জানুয়ারি থেকে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন আজও চলমান আছে। আজ বিকেল 3টায় আন্দোলন সম্পর্কে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তো ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে এই ছিল আমার কাছে যে আদালত কর্মবিরতির সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণায় খুশি প্রবাসীরা। কমিউনিটির নেতাদের দাবি, বেশিরভাগ শ্রমিক প্রতারিত হয় দালালদের মাধ্যমে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই সুখবর জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দেশের বিভিন্ন সেক্টরে এখনো অনেক শ্রমিক সংকট। সমস্যার সমাধানে সোর্স কান্ট্রিগুলো থেকে নতুন শ্রমিক নিয়ে আসার পাশাপাশি এখানে যারা এখনো অবৈধভাবে বসবাস করছে তাদের বৈধতা দেওয়ার জন্য আমরা ডিক্যালিব্রেশন প্রোগ্রামের মেয়াদ বাড়িয়েছি। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা। তবে তাদের অভিযোগ, বেশিরভাগ শ্রমিক প্রতারিত হয় বাংলাদেশি দালালদের মাধ্যমে। এই অবস্থায় রিহায়ারিং প্রোগ্রাম সহজীকরণ ও অসহায় প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান তাদের। আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো খবর, অত্যন্ত সুখবর যে এই ধরনের চান্স আর পাওয়া যাবে না। তাই আমি আশা করব আমার শ্রমিক ভাইয়েরা যারা এই দেশে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই সুযোগটা আপনারা বঞ্চিত হবেন না। মেয়াদ বাড়ানোই কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে বৈধতা নেওয়ার পাশাপাশি জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা। আর তাই সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে প্রবাসীদের মধ্যে। গভর্নমেন্ট যে সুযোগটা দিয়েছে তাদের আর অবৈধ থাকার কোনো সুযোগ নেই। যে কোনোভাবেই হোক আমরা এখানে ভালোভাবে থাকতে পারবো বলেই আমরা আশা করছি। অনেক দালাল চক্রের মাধ্যমে ভিসা করেছে, মানে অনেকভাবে দুর্নীতি হয়েছে, অনেকে ভিসা পায় নাই। তো এই সুযোগটা যে এই দেশের সরকার আবার দিয়েছে, তার জন্য আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। রিক্যালিব্রেশন কর্মসূচি শুরুর পর দেশটিতে 4,18,000 বিদেশি কর্মী কাজের জন্য নিবন্ধিত হয়েছেন। নিজ দেশে ফিরে গেছেন 2,95,425 জন। গতবার রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিতে গিয়ে দালালদের দৈরাত্ম্য আর নানামুখী সমস্যায় বৈধতা না পেয়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। এবার যেন এমন প্রতারিত হতে না হয়, তাই মালিক পক্ষের মাধ্যমে বৈধতা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এখনও তলিয়ে আছে বহু ঘরবাড়ি। মৃতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ। কিছু এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বাসিন্দারা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এলাকা। শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু। পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এখানকার কিছু বাসিন্দা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের বন্ধুরাও যেতে বলেছিলেন, তবে বাসায় অনেক পশু পাখি রয়েছে, তাই তাদের রেখে তো যাওয়া যায় না। হোটেলেও তাদের নিয়ে উঠতে পারি না। বন্যা আর ভূমিধসে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কর্মকর্তারা বলছেন, চলমান বৈরী আবহাওয়ায় 100 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ঝড়ে ভেঙে পড়া গাছপালা সরিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চলছে জোর চেষ্টা। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার আশা কর্মকর্তাদের। বন্যার পানি সরে যাওয়ার পর সবাই পরিষ্কারে নেমেছে। বাসিন্দাদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও অংশ নিয়েছেন। অনেকে জিনিসপত্র নিয়েও সহযোগিতা করছেন। এদিকে আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটি ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিপিএল এর খবর। 2 দিনের বিরতি শেষে কাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব। প্রথম দিনেই 2 ম্যাচে মাঠে নামবে 4 দল। দিনের প্রথম ম্যাচে দুপুর 2টায় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। হার দিয়ে শুরুর পর ঢাকা পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম ও বরিশাল। ভেন্যু বদলালেও তাই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য 2 দলের। তবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চ্যালেঞ্জার্সের শক্তিমত্তার জায়গা হতে পারে দর্শকরা। অন্যদিকে ভারসাম্যপূর্ণ দল গড়া বরিশাল রংপুরকে হারিয়ে শেষ ম্যাচেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে এবারের আসরের ফেভারিট রংপুর রাইডার্সের বিপক্ষে নামবে এখনও কোনো জয়ের মুখ না দেখা খুলনা টাইগার্স। 2 বিদেশি সাইনিং সিকান্দার রাজা ও ডেভিড মালানকে ছাড়াই এই ম্যাচে খেলতে হবে নুরুল হাসান সোহানদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল। টঙ্গীর ময়দানে আসছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। মেট্রো রেলে উত্তরা থেকে যাত্রা শুরুর পর প্রসব বেদনা। আগারগাঁও স্টেশনের ফার্স্ট এড সেন্টারে নবজাতকের জন্ম। সুস্থ আছে মা ও শিশু। বান্দরবানের দুর্গম পাহাড়ে হিন্দার সার্কিয়ার ক্যাম্পের সন্ধান। র্যাবের জালে আরও 5 জঙ্গি। প্রশিক্ষণ দিচ্ছিল পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।